প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ভারত উপমহাদেশে মোগল শাসন আলোচনা করব। এটা আমার দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় ক্লাস। ভারত উপমহাদেশে মোগল শাসন শুরু হয় 1526 খ্রিস্টাব্দে এবং এই শাসনের পরিসমাপ্তি ঘটে 1858 খ্রিস্টাব্দে। ভারতবর্ষে 16শো শতাব্দীর প্রথমার্ধে ভারতবর্ষে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠার এক নতুন গৌরব উজ্জ্বল অধ্যায়ের সূচনা করেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, যিনি মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। 1526 খ্রিস্টাব্দে 21শে এপ্রিল ঐতিহাসিক পানিপথ প্রান্তরে লোদী বংশের সর্বশেষ সম্রাট ইব্রাহিম লোদীকে পরাজিত করে লোদী বংশের ধ্বংসস্তূপের উপর মুঘল শাসন প্রতিষ্ঠা করেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এই সাম্রাজ্য দীর্ঘকাল স্থায়ী হয় এবং মোগল সম্রাট শেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ 1858 খ্রিস্টাব্দে এই সাম্রাজ্যের প্রথম পর্ব। আমরা এখন জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের পরিচয়, তার প্রাথমিক জীবন, তার জন্ম, তার সিংহাসন আরোহণ আমরা আলাপ করব এবং কিভাবে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভারতবর্ষে আসেন এবং তাকে এই ভারতবর্ষ জয় করার জন্য কে কে আমন্ত্রণ জানাইছিলেন আমরা সেটাও আলাপ করব। এখন বাবু শব্দের অর্থ সিংহ। বাবু শব্দের অর্থ সিংহ। কোন কোন বইতে বাবু লেখছে, আর কোন বইতে বাবু দুটাই শুদ্ধ, তবে অধিকাংশ বইতে বাবুই লেখা আছে। তার জন্ম হচ্ছে 1483 খ্রিস্টাব্দে 14 ফেব্রুয়ারি। তিনি বর্তমানে মধ্য এশিয়ার তুর্কিস্তানের ফরগানা জন্মগ্রহণ করেন। পিতার নাম ছিল ওমর শেখ মির্জা, মাতার নাম ছিল তুগলুক নিগার খানম। পিতার দিক থেকে তিনি বিখ্যাত তৈমুরলংয়ের বংশধর, আর মাথার দিক থেকে তিনি চেঙ্গিস খানের বংশধর। দুই বৃহৎ বীরের রক্তের সংমিশ্রণ ছিল তার রক্তধারার মধ্যে। শিক্ষা জীবন দেখা যায় তার মাতামহী
আইসন দৌলত বেগম এবং গৃহশিক্ষক আব্দুল মজিদ তাকে গভীর পর্যবেক্ষণ করে তাকে শিক্ষাদান করেন। তিনি বিভিন্ন বিষয়ে তার গৃহশিক্ষক আব্দুল মজিদের কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেন। তিনি যুদ্ধবিদ্যাও পারদর্শিতা অর্জন করেন। উল্লেখ করার প্রয়োজন, বাবরের পিতা ওমর শেখ মির্জা ফরগানা রাজ্যের আমির ছিলেন। 1494 খ্রিস্টাব্দে ওমর শেখ মির্জা মৃত্যুবরণ করেন। মাত্র 11 বছর 4 মাস বয়সে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ফরগানার সিংহাসনে আরোহণ করেন। বাক্যের নির্মম পরিহাস, প্রথমে তিনি ফরগানার সিংহাসন আরোহণ করে কিছুদিনের মধ্যে তিনি সমর্থন কি করেন, অধিকার। এরপর শুরু হয় আক্রমণ, পাল্টা আক্রমণ। 1497 খ্রিস্টাব্দে তিনি সমর্থন হারান এবং 1498 খ্রিস্টাব্দে তার পিতৃ রাজ্য ফরগানা থেকেও ক্ষমতাচ্যুত হন। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর 1500 খ্রিস্টাব্দে ফরগানা পুনরায় তিনি পুনরুদ্ধার করেন এবং 1502 খ্রিস্টাব্দে তিনি সমরকন্দ কি করেন, অধিকার করেন। এইভাবে তিনি সমর্থন এবং ফরগানা পুনরায় অধিকার করতে সমর্থ হন। পরিশেষে তার নিকটতম আত্মীয় সাইবানি খান ফরগানা এবং সমরকন্দে তাকে যুদ্ধে অবতীর্ণ হতে হয়। তিনি 1503 খ্রিস্টাব্দে আর্সিয়ানের যুদ্ধে সাইবানি খানের কাছে পরাজিত হয়ে ফরগানা এবং সমরকন্দ থেকে তিনি বিতাড়িত হন। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর পিতৃরাজ্য থেকে বিতাড়িত হয়ে তিনি বর্তমানে রাশিয়ার তাসখন্দ তার মামা সুলতান মাহমুদ খানের আশ্রয় লাভ করেন। এই ঘটনাটা একমাত্র সিদ্দিকুল্লাহ সাহেব উল্লেখ করেছেন। তিনি তার মামা সুলতান মাহমুদ খানের রাশিয়ার তাসখন্দ এলাকায় তার মামার কাছে তিনি কি করেছিলেন, আশ্রয় গ্রহণ করেছিলেন। এরপর থেকে তিনি রাজ্য বিস্তারের আশা পোষণ করেন এবং তিনি কাবুলের দিকে মনোনিবেশ করেন। বর্তমান যে কাবুল, আফগানিস্তানের রাজধানী কাবুল, কাবুলের রাজনৈতিক পরিস্থিতির সুযোগে, গোলযোগের সুযোগে তিনি 1504 খ্রিস্টাব্দে তিনি আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করেন। তখন রাজা ছিল অরগুন। এটাও একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিদ্দিকুল্লাহ সাহেব এই নামটা উল্লেখ করেছেন, অন্য কোনো বইতে এটা উল্লেখ নাই। তিনি কাবুল অধিকার করে ক্রমান্বয়ে
তার নিজের অধিকার প্রতিষ্ঠা করতে তিনি কি হয়েছিলেন, সক্ষম হয়েছিলেন। তিনি আফগানিস্তান জয় করে নিজেকে বাদশাহ, বাদশাহ শব্দের অর্থ হচ্ছে বাদশাহ, বাদশাহ শব্দের অর্থ হচ্ছে বাদশাহ। তখন 1504 সাল থেকে তিনি নিজেকে আফগানিস্তানের বাদশাহ হিসেবে তিনি কি করেছিলেন, উপাধি গ্রহণ করেছিলেন। এরপর উল্লেখ করার প্রয়োজন, সাহেব আলী খানের মৃত্যু হলে সমরকন্দ ফরগানা তিনি পুনরায় আবার অধিকার করেন। 1512 খ্রিস্টাব্দে সাহেব আলী খানের পুত্রের কাছে তিনি পুনরায় পরাজিত হয়ে ফরগানা এবং সমরকন্দ থেকে বিতাড়িত হয়। এরপর থেকে তিনি ভারতবর্ষ দিকে অভিযান করার চিন্তা করেন এবং তিনি ভারতের বিরুদ্ধে যে কয়েকটি অভিযান পরিচালনা করেছিলেন সেটা আমি এখন আলোচনা করব। আমরা জানি 1519 থেকে 20 খ্রিস্টাব্দে তিনি সিন্ধু নদী অতিক্রম করে বৌদ্ধ দুর্গ, বেবক, কুশক এবং চেনার নদী অববাহিত অঞ্চলগুলো তিনি কি করেছিলেন, জয়লাভ করেছিলেন। এটা ছিল ভারতবর্ষে তার প্রাথমিক। কথাটা আবার বলি, দ্বিতীয়বার মানে সাহেব আলী খানের পুত্রের কাছে থেকে সমরকন্দ এবং ফরগানা সাম্রাজ্য থেকে 1512 খ্রিস্টাব্দে বিতাড়িত হয়ে তিনি ভারতবর্ষে অভিযানের দিকে মনোনিবেশ করেন এবং 1519-20 খ্রিস্টাব্দে তিনি ভারতে প্রথম অভিযান পরিচালনা করে এই অঞ্চলগুলি তিনি কি করেছিলেন, দখল করেছিলেন। 1520 সালে তিনি বাদাখাসান কি করেছিলেন, অভিযান পরিচালনা করেন। 1520 খ্রিস্টাব্দে উপরগুলি মুছে দিই, তাহলে লিখতে সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। বিশ খ্রিস্টাব্দে বাদাখাসান, 1522 খ্রিস্টাব্দে 1520 খ্রিস্টাব্দে বাদাখাসান জয় করে তার জ্যেষ্ঠ পুত্র হুমায়ুনকে ওখানে শাসনকর্তা নিযুক্ত করেন এবং 1522 খ্রিস্টাব্দে তিনি তার পুত্র কান্দাহার জয় করে তার পুত্র কারমানকে তিনি কি করেছিলেন, শাসন করতেন। এটা ছিল ভারতে তার উল্লেখযোগ্য একটা অভিযান। তাহলে আমরা দেখতে পাই এইভাবে তিনি ভারত কিছু অঞ্চল জয় করে তিনি পুনরায় আবার কাবুলে ফিরে গেলেন। এখন ভারতবর্ষের তখন শাসক ছিল নদী বংশের সর্বশেষ সম্রাট ইব্রাহিম নদী। ইব্রাহিম নদীর অত্যাচারে অতিষ্ঠিত হয়ে তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের উল্লেখযোগ্য দুইজন, পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খান এবং সুলতান ইব্রাহিম লোদির চাচা আলম খান লোদি। তাকে ইব্রাহিম লোদির অত্যাচারে অধিষ্ঠিত হয়ে এই দুইজন তাকে ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে শুধু তারা দুইজন করে নাই, ভারতের রাজপুতদের অন্যতম নেতা ছিল মেবারের রানা সংগ্রাম সিংহ। তিনিও ভারতবর্ষ জয় করার জন্য, আক্রমণ করার জন্য জহিরুদ্দিন মোহাম্মদ বাবরকে
উৎসাহিত করেছে। এক পর্যায়ে 1524 খ্রিস্টাব্দে তিনি লাহোর অধিকার করেন এবং বিপালপুর জয় করেন। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। আর 1525 খ্রিস্টাব্দে তিনি পাঞ্জাব জয় করেন। কথাটা আমি আবার বলি, ইব্রাহিম লোদির অত্যাচারে প্রতিষ্ঠিত হয়ে পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খান লোদি আর সুলতানের চাচা আলম খান লোদি বাবরকে ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন এবং মেবারের রাজা সংগ্রাম সিংহ তাকে ভারত আক্রমণে উৎসাহিত করেন। এ পর্যায়ে 1524 খ্রিস্টাব্দে তিনি লাহোর এবং বিফলপুর জয় করেন এবং 1525 খ্রিস্টাব্দে তিনি পাঞ্জাব জয় করে 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ইব্রাহিম লোদির সম্মুখ সমরে তিনি কেমন অবতীর্ণ হন। এখন আমি পানিপথের প্রথম যুদ্ধ আলোচনা করব। এখানে উল্লেখ করার প্রয়োজন, জহিরুদ্দিন মোহাম্মদ বাবরকে ভারতবর্ষে স্থায়ীভাবে সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য উল্লেখযোগ্য 4টি যুদ্ধ তাকে করতে হয়েছে। তার মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে 21শে এপ্রিল, একটা খানোয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে 16ই মার্চ, দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় যুদ্ধ চাঁদনি যুদ্ধ বা চাঁদনি অভিযান 1528 খ্রিস্টাব্দে 20শে জানুয়ারি, আর সর্বশেষ আবারও আফগানদের সাথে যে যুদ্ধ হয়েছিল মোগল আফগান সংঘাত ও পোখরান যুদ্ধ 1529 খ্রিস্টাব্দে 6 মে। এই 4টা যুদ্ধ করে তিনি ভারতবর্ষে নিজেকে স্থায়ী সম্রাট হিসেবে প্রতিষ্ঠা করতে তিনি কি হয়েছিলেন, সক্ষম হয়েছিলেন। এখন আমি পানিপথের প্রথম যুদ্ধ আলোচনা শুরু করি। 1526 খ্রিস্টাব্দে 21শে এপ্রিল ঐতিহাসিক পানিপথ প্রান্তরে ভারতবর্ষে যেটা পানিপথ প্রান্তর বলা হয়, এটা বর্তমানে ভারতের রাজধানী দিল্লি থেকে 80 কিলোমিটার উত্তরে হরিয়ানা রাজ্যে অবস্থিত। এই কথাটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিদ্দিকুল্লাহ সাহেব তার বইতে উল্লেখ করেছেন। তাহলে বর্তমানে পানিপথ প্রান্তরটা হচ্ছে উত্তর হরিয়ানা রাজ্যে অবস্থিত, যেটা দিল্লি থেকে 80 কিলোমিটার উত্তরে অবস্থিত। এখানে ইব্রাহিম লোদির সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষ। হস্তি বাহিনী আর বাবুরের সংখ্যা ছিল 12। উল্লেখযোগ্য পরিমাণ তীরন্দাজ বাহিনী। আবার বলি, ঐতিহাসিক পানিপথ প্রান্তরে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এবং লোদি বংশের সর্বশেষ সম্রাট ইব্রাহিম লোদির মধ্যে এক যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে ইব্রাহিম লোদির সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষ আর 100 হস্তি বাহিনী। বাবরের সৈন্য সংখ্যা ছিল 12। উল্লেখযোগ্য পরিমাণ তীরন্দাজ বাহিনী। আল্লাহর উপর অসীম ভরসা রেখে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর
তার সৈন্যবাহিনীকে তিনি তিন ভাগে বিভক্ত করে সাজান: গোলান্দাজ বাহিনী, কামানের বাহিনী, নিয়মিত সৈন্য এবং গোলান্দাজ বাহিনী। উভয়ের মধ্যে তুমুল যুদ্ধ হয়। যুদ্ধে বাবরের গোলান্দাজ বাহিনী এবং কামানের গোলার সম্মুখে তারা বেশিক্ষণ টিকে থাকতে পারে নাই এবং এই যুদ্ধে ইব্রাহিম লোদি সম্পূর্ণরূপে পরাজিত হয় এবং নিহত হয়। 50,000 সৈন্য তার এই যুদ্ধে হতাহত হয়। বাবরের এই যুদ্ধে জয়লাভ করার পিছনে তার কামান ও বৃহস্পরের আঘাত লুদি বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায় এবং সম্পূর্ণরূপে তারা কি হয়? পরাজিত হয়। ইতিহাসে বাবরের জয়লাভের কয়েকটা কারণ উল্লেখ করে। কিভাবে এত বিশাল বাহিনীর কাছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জয়লাভ করলেন? সেটা হচ্ছে, আফগানদের তুলনায় বাবরের বাহিনী ছিল সুশিক্ষিত এবং উন্নত রণকৌশল বা উন্নত অস্ত্রসজ্জিত। আবার ইব্রাহিম লোদির সৈন্যদের তুলনায় বাবরের সৈন্য ছিল সুশিক্ষিত এবং উন্নত অস্ত্রসজ্জিত। ইতিহাসে উল্লেখ করেছেন, এই যুদ্ধে বাবরে ভারতবর্ষের ইতিহাসে সর্বপ্রথম তিনি কি করেছিলেন? কামানের ব্যবহার করেছিলেন। আর অগ্নি অস্ত্রের একটা নাম সিদ্দিকুল্লাহ সাহেব উল্লেখ করেছেন, সেটার নাম হচ্ছে তুনগুমা, যেটা প্রস্তর দিয়ে আঘাত করে আক্রমণ করা হয়। প্রস্তর বর্ষণ করে নিক্ষেপ করে, যেটা এক প্রকার প্রস্তর যেটা নিক্ষেপ করে যন্ত্রের মাধ্যমে, সেটাকে তুনগুমা বলা হয়। এই দুটি সাহায্যে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভারতবর্ষে প্রথম ব্যবহার করে এবং বিশাল ইব্রাহিম লোদির বাহিনীকে তিনি পরাজিত করতে সক্ষম হন। ইব্রাহিম লোদির তুলনায় জহিরুদ্দিন মোহাম্মদ বাবর অভিজ্ঞ এবং দক্ষ সেনাপতি ছিল, যার কারণে তার জয় করতে সহজ হয়েছিল। তৃতীয় নম্বর, আমরা জানি বাবরের অশ্বরোহী বাহিনী ইব্রাহিম লোদির বাহিনী অপেক্ষা কি ছিল? উন্নত ছিল, সম্পূর্ণ রণকৌশলী ছিল এবং দ্রুতগতি সম্পন্ন ছিল, যার কারণে বাবরের অশ্বরোহী বাহিনীর সাথে ইব্রাহিম লোদির বাহিনী সম্পূর্ণরূপে কি হয়? পরাজিত হয়। চতুর্থ, এই দিকটাও বাবরের জয়লাভের অন্যতম কারণ ছিল, গোলান্দাজ বাহিনীর আক্রমণে ইব্রাহিম লোদির বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়, যার কারণে তার বাহিনীর মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়, যে কারণে তিনি এত বিশাল বাহিনী নিয়েও বাবরের কাছে কি হয়েছিলেন? পরাজয় বরণ করেছিলেন। পঞ্চম, মোগল সৈন্যদের মধ্যে ঐক্য ছিল, স্বল্প সংখ্যক সৈন্য হলেও, আর আফগানদের মধ্যে অনৈক্যর কারণ ইব্রাহিম লোদি কি হয়েছিল? পরাজিত হয়েছিল। এই যুদ্ধের ফলাফল আমরা জানি, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এই যুদ্ধে জয়লাভ করে তিনি উত্তর ভারতের তুর্কি, আফগান তথা লুদি বংশের শাসনের তিনি অবসান ঘটান এবং মোগল শাসন তিনি কি করেন? সূত্রপাত করেন বা মোগল শাসনের যাত্রা আরম্ভ করেন। এক বাক্যে লুদি বংশের শাসনের ধ্বংসের স্তূপের উপর তিনি মোগল শাসনের সূচনা করেন। এই যুদ্ধের ফলে
ভারতে 3 শতাধিক অধিক শাসনকাল সুলতানি আমলের পরিসমাপ্তি ঘটে এবং মোগল শাসনের সূচনা হয়। একইভাবে এই যুদ্ধে মোগল বাহিনী ভারতবর্ষে নতুন সামরিক কৌশল এবং প্রযুক্তি নিয়ে আসায় পরবর্তীতে অন্য যুদ্ধসমূহ তারা এই যুদ্ধ কৌশল অবলম্বন করে তারা কি করেছিল, এই যুদ্ধে জয়লাভ করতে সক্ষম হয়েছিল। আমরা এখন খানোয়ার যুদ্ধ আলাপ করব। আসলে যদিও জহিরুদ্দিন মোহাম্মদ বাবর পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করেছিল, কিন্তু বিশাল এই রাজপুত বাহিনী ভারতবর্ষের মধ্যে তাদের সাথে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের নাম হচ্ছে খানোয়ার যুদ্ধ। 1527 খ্রিস্টাব্দে 16 মার্চ এই যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল রাজপুতদের নেতা রাণা সংগ্রাম সিংহ, তার সাথে ছিল দনুগড়ের উদয় সিংহ, তার সাথে ছিল মেওয়াটের বীর সিং, তার সাথে ছিল চাঁদিনীর মেদিনীরাও এবং মেওয়াটের হাসান খান। ইতিহাসে উল্লেখ করেছেন 120 জন রাজপুত নেতা সেনাপতি ছিল বাবরের বিপক্ষে খানোয়ার যুদ্ধে, যেটার নেতৃত্ব দিয়েছিল রাণা সংগ্রাম সিংহ। উভয়ের মধ্যে তুমুল যুদ্ধ সংগঠিত হয়। এক পর্যায়ে রাণা সংগ্রাম সিংহের বাহিনীতে সৈন্য সংখ্যা ছিল 80,000 অশ্বারোহী, মতান্তরে 1,20,000 অশ্বারোহী, 500 হস্তি বাহিনী, মতান্তরে 1,000 হস্তি বাহিনী। এইভাবে যুদ্ধে সৈন্য সংখ্যা দেখে বাবরের সেনাবাহিনী বিশাল এই সেনাবাহিনীর সাথে যুদ্ধে তারা ইতস্তত বোধ করেছিল। এখানে ইতিহাস থেকে শিক্ষা যে তখন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর নেপোলিয়ন বোনাপার্টের মতো এক অনলবর্ষী এবং তেজদীপ্ত বাসন তিনি তার ক্ষুদ্র বাহিনীকে দিয়ে অনুপ্রাণিত করেছিলেন। আমরা এইরকম একটা যুদ্ধের ঘটনা প্রথম পত্র আমরা পড়াই। ইয়ামামার যুদ্ধে যখন বন্ডনবী মুসাইলামার কাছে ইকরামা এবং সুরাহাবিল পরাজিত হয়, তখন তার নিকট খালিদ বিন ওলীদকে প্রেরণ করেছিল। তিনি এক জ্বালাময়ী ভাষণ দিয়ে এই সৈন্যদেরকে উদ্বুদ্ধ করেছিলেন এবং শেষ পর্যন্ত মুসাইলামার বিরুদ্ধে তারা জয়লাভ করেছিলেন। এত বিশাল 80,000 অশ্বারোহী বাহিনী, মতান্তরে 1,20,000 অশ্বারোহী বাহিনী সামনে মোগল বাহিনী প্রথমে যুদ্ধ করতে ইচ্ছা করার কারণে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এক তেজদীপ্ত ভাষণ দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করে যুদ্ধে তারা আক্রমণ শুরু করেন। এক পর্যায়ে মোগল আক্রমণের তারা যৌথ বাহিনী 10 ঘন্টা যুদ্ধে শেষ পর্যন্ত সম্পূর্ণ রাজপুত বাহিনী পরাজিত হয় এবং হাসান খান এবং রাজা উদয় সিংহ সহ বহু রাজপুত দলপতি এই যুদ্ধে নিহত হয়। আর রাণা সংগ্রাম সিংহ আহত অবস্থায় তিনি পলায়ন করেন। এইভাবে ঐতিহাসিক খানোয়ার যুদ্ধে 1527 খ্রিস্টাব্দে 16 মার্চ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর সম্মিলিত রাজপুত বাহিনীর কাছে জয়লাভ করে ভারতবর্ষে তিনি পুনরায় সাম্রাজ্য প্রতিষ্ঠা করার সুযোগ লাভ করেন। এই যুদ্ধে ফলাফল যদি আমরা
খানোয়ার যুদ্ধের ফলাফল। এই খানোয়ার যুদ্ধের ফলাফল একটা সুদূর প্রসারী ঘটনা। যদিও জহিরুদ্দিন মোহাম্মদ বাবর পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করেছিলেন, কিন্তু খানোয়ার যুদ্ধ ছিল ভারতবর্ষের শক্তিশালী রাজপুত সঙ্গের সমন্বিত একটা নতুন উদ্ভাবনী শক্তির বিরুদ্ধে। এই যুদ্ধে সম্মিলিত রাজপুত বাহিনী প্রাধান্য চিরতরে ভেঙে যায়। তারা আর বাবরের তথা মোগলের সামনে তারা যুদ্ধ করার আর সাহস পায়নি। এবং এখানে আমরা কয়েকটা সংক্ষেপে যদি ফলাফল বলি, কয়েকটা দিক বলতে পারি। রাজপুত শক্তির পরিসমাপ্তি ঘটে। মেবারের রাজশক্তিকে কেন্দ্র করে ভারতবর্ষে যে রাজপুত শক্তির উত্থান ঘটেছিল সেটা ভেঙে যায় এবং বাবরের অনিশ্চয়তা জীবনের অবসান ঘটে। চতুর্থ বাবর গাজী উপাধি ধারণ করে রাজধানী কাবুল থেকে তিনি দিল্লি কি করেছিলেন, রাজধানী স্থানান্তর করেছিলেন। আমি চারটা যুদ্ধের কথা বলেছি, দুটার যুদ্ধ আলাপ করেছি, আর দুটার যুদ্ধ আমি আলাপ করতে চাই। চাঁদির অভিযান। চাঁদির অভিযান 1528 খ্রিস্টাব্দে 20 জানুয়ারি। আগে উল্লেখ করেছি রাজপুতদের মধ্যে অন্যতম ছিল চাঁদিনী মেদিনী রাও। তিনি চাঁদিনী দুর্গে অবস্থান করে মোগলদের বিরুদ্ধে অস্ত্রশস্ত্র সজ্জিত করার চেষ্টা করেন। এই খবর পেয়ে দ্রুতগতিতে 1528 খ্রিস্টাব্দে 20 জানুয়ারি তিনি চাঁদিনী দুর্গ অবরোধ করেন। 8 দিন অবরোধ করার পর তিনি 1529 খ্রিস্টাব্দে তুমুল যুদ্ধ শুরু করেন। এই যুদ্ধে মেদিনী রাও সহ রাজপুত বাহিনী পরাজিত হন। অধিকাংশ রাজপুত এই যুদ্ধে নিহত হন এবং তিনি এক পর্যায়ে সম্পূর্ণ চাঁদিনী দুর্গ তিনি কি করেছিলেন, দখল করে নিয়েছিলেন। মোগল আফগান সংঘাত ও গোকরার যুদ্ধ আলাপ করব। সেটা হচ্ছে 1529 খ্রিস্টাব্দে 6 মে। এখানে উল্লেখ করার প্রয়োজন, আফগান নেতা ছিলেন ইব্রাহিম লোদি, লোদি বংশের সর্বশেষ সম্রাট। তার ভাই মোহাম্মদ লোদি, তিনি জৌনপুরের শাসনকর্তা ছিলেন এবং বিহারের শাসনকর্তা শের খানের সাথে মিলিত হয়ে মোগলদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এই খবর পেয়ে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর আফগানদের বিরুদ্ধে অগ্রসর হলে অধিকাংশ আফগান নেতা মোগলদের বশ্যতা স্বীকার করে পরিশেষে মোহাম্মদ লোদি বাংলার শাসনকর্তা নসরত শাহের নিকট শরণাপন্ন হয়। এই খবর পেয়ে পরিশেষে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর বাংলায় আক্রমণ করে সম্মিলিত বাহিনীতে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর পরাজিত করেন এবং শেষ পর্যন্ত নসরত শাহ জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের সাথে সন্ধি সূত্রে আবদ্ধ হতে বাধ্য হন। এইভাবে তিনি পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করেন এবং নিহত করে মোগল শাসনের সূচনা করেন। 1527 খ্রিস্টাব্দে সুলাইমান খানোয়ার যুদ্ধে রাজপুতদেরকে পরাজিত করে রাজপুত শক্তিকে ধ্বংস করেন। 1528 খ্রিস্টাব্দে 20 জানুয়ারি চাঁদিনী দুর্গ অবরোধ করে একদম নিশ্চিহ্ন করে দেন রাজপুত বাহিনীকে এবং 1529 খ্রিস্টাব্দে 6 মে আফগানদেরকে বশ্যতা স্বীকার করে শেষ বাংলার সম্মিলিত বাহিনী নজরুল শাহ সহ তাদের বিরুদ্ধে তিনি অভিযান করে মোগল আফগান সংঘাত এবং গোকরার যুদ্ধে তাদের পরাজিত করে শেষ পর্যন্ত নজরুল শাহ জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের সাথে সন্ধি করে কোন রকমে তার বাংলার স্বাধীনতা তিনি রক্ষা করেন। ফলাফলের মধ্যে গোকরার যুদ্ধের ফলাফলের মধ্যে আমরা দেখতে পাই ভারতবর্ষে লোদি আফগানদের পুনরুদ্ধারের যে চেষ্টা ছিল সেটা পরিসমাপ্তি ঘটে এবং বাবরের রাজ্য সীমা অক্ষ নদী হতে গোকরা নদী এবং হিমালয় হতে গোয়ালিয়র পর্যন্ত রাজ্য বিস্তৃতি লাভ করে।
এ কথাটা আবার বলি, এই 4টি যুদ্ধের মাধ্যমে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তার সাম্রাজ্যকে অক্ষ নদী হতে গোখরা নদী এবং হিমালয় হতে গোয়ালিয়র পর্যন্ত বিস্তৃতি লাভ করতে তিনি সক্ষম হয়েছিলেন। পরিশেষে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর 1530 খ্রিস্টাব্দে 26শে ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করার একটা ঘটনা ঐতিহাসিকেরা উল্লেখ করেছেন। তার বড় পুত্র হুমায়ুন খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, আমার জীবনের হায়াতটা আমার বড় পুত্রকে তুমি দান করো এবং আমার বড় পুত্রকে তুমি, হুমায়ুনকে তুমি সুস্থতা দান করো। এই পর্যায়ে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ক্রমান্বয়ে অসুস্থ হয়ে পড়ে এবং হুমায়ুন সুস্থ হতে থাকে। পরিশেষে দেখা যায় কোনো ঐতিহাসিক এই ঘটনাকে রূপক অর্থে ব্যবহার করেছেন, বলেছেন স্বাভাবিকভাবে জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের মৃত্যু হয়েছে 1530 খ্রিস্টাব্দে 26শে ডিসেম্বর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে ভারতবর্ষে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ফরগানা থেকে কিভাবে ভারতবর্ষে আসলো, কিভাবে কাবুল জয় করলো, পানিপথের প্রথম যুদ্ধে কিভাবে তিনি জয় লাভ করেছিলেন এবং বিশাল রাজপুত বাহিনীর কাছে হানোয়ার যুদ্ধে তিনি জয়লাভ করেছিলেন, চাঁদির দুর্গ তিনি কিভাবে জয়লাভ করেছিলেন এবং ঐতিহাসিক গোখরার যুদ্ধে 1529 খ্রিস্টাব্দে স্বয়মে কিভাবে জয়লাভ করে ভারতবর্ষকে সম্পূর্ণ দীর্ঘ কাল শাসন করার পথ প্রশস্ত করেছিলেন, যে সাম্রাজ্য 1858 খ্রিস্টাব্দে দ্বিতীয় বাহাদুর শাহ আমলে পরিসমাপ্তি ঘটে। পরবর্তী ক্লাস আমি দ্বিতীয় পত্রে শুরু করব এবং দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলাপ করব। এখানে আমরা সৃজনশীল পদ্ধতিতে কিছু প্রশ্ন সংক্ষেপে বলতে পারি। সেটা হচ্ছে, বাবরের জন্মভূমি কোথায়? বাবরের জন্মভূমি হচ্ছে ফরগানা রাজ্যে। তিনি কত সালে জন্মগ্রহণ করেন? এইভাবে আমরা পানিপথের প্রথম যুদ্ধ সম্পর্কে আলোচনা করার উদাহরণ প্রশ্ন আমরা আসতে পারে। হানোয়ার যুদ্ধ সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটা আসতে পারে, এবং ঐতিহাসিক গোখরার যুদ্ধ সম্পর্কে আলোচনা করো, এটাও উদাহরণ প্রশ্ন আসতে পারে। আমরা এইভাবে যদি কোনো উদ্দীপকে 11 বছর বয়সে কেউ যদি সিংহাসন আরোহণ করে, তাহলে এটা জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের সাথে সাদৃশ্য থাকবে। আমরা বুঝতে পারবো জহিরুদ্দিন মোহাম্মদ বাবরই একমাত্র দ্বিতীয় পত্রের মধ্যে 11 বছর বয়সে তিনি সিংহাসন আরোহণ করেছিলেন। এই বলে আমি আমার ক্লাসটা সুপ্রিয় শিক্ষার্থী শেষ করলাম। আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।